নর্মদে হর। আজ বলবো আপনাদের 5ই ফেব্রুয়ারির গল্প। তো যথারীতি 4 ফেব্রুয়ারি রাত্রি কাটিয়েছিলাম রামেশ্বর শিব মন্দির, অভিধা গ্রাম, গুজরাটের। তো 4 তারিখ সন্ধ্যায় শিব মন্দির সামান্য একটুখানি দর্শন করেছিলাম, খুব একটা তৃপ্তিও হয়নি। তো সকালবেলা উঠে ভোর থাকতে থাকতেই আগে ঢুকলাম মন্দিরে, সেখানে শিব দর্শন করলাম। পূজারীজির সঙ্গেও একটু আলাপ হলো, ঠিক আলাপ বলা চলে না, আমি ওখানে শিব মহিম্ন স্তোত্র থেকে শিব ঠাকুরের বন্দনা প্রণাম মন্ত্র উচ্চারণ করতে তিনি আগ্রহী হয়ে আমার সঙ্গে আলাপ করলেন, পরিচয় নিলেন, কোথা থেকে এসছি বা কী ব্যাপার বা ইত্যাদি। যাই হোক, তিনিও আমাকে খানিকটা স্নেহের চোখেই দেখলেন এবং মন্দির সম্বন্ধে 2-4 কথা বললেন। নর্মদে তো অভিধা গ্রামের, গুজরাটের অভিধা গ্রামের শিব মন্দির অতি সুন্দর গঠন। কালকের সন্ধেবেলা এখানে এসেছিলাম, সন্ধেবেলা দর্শন করা হয়নি, এখন দেব দর্শন করে এখান থেকে বিদায় নেব। আগে এগিয়ে যাব সমুদ্রের দিকে। তো বিশাল মন্দির, খুব সুন্দর সুগঠিত, তার ভিতরে প্রাকৃতিক শিবলিঙ্গ, কোনো তৈরি জিনিস নয়, একদম নর্মদা গর্ভ থেকে তুলে নিয়ে আসা প্রাকৃতিক শিবলিঙ্গ। আর এই মন্দিরের সুন্দর সুগঠন, এই তার চূড়া নর্মদে। তারপরে সবে একটু একটু আলো ফুটলো, অভিধা গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। উঁচু উঁচু যে বিল্ডিংগুলো ছিল তার উপর দিয়ে, কার্নিশ দিয়ে দলে দলে ময়ূর কিন্তু ঘোরাফেরা করছিল। এই ময়ূরগুলো সাধারণ আমাদের চিড়িয়াখানার ময়ূরের মতো নয়, বেশ বিশাল বড় বড়। উঁচু উঁচু গাছের মাথায়ও দেখলাম প্রচুর ময়ূর। তো এই ময়ূরগুলো রাত্রিবেলা কিন্তু উঁচু বাড়ি বা পোড়ো বাড়ি বা উঁচু মগডাল, মানে গাছের সর্বোচ্চ চূড়ায় এরা থাকে। সম্ভবত রাত্রিকালীন যে জীবজন্তু, বিশেষ করে চিতাবাঘের তো রাত্রিবেলা ওরাও গাছে চড়ে, তো সেই জন্য খুব মগডালে গিয়ে এই পাখিগুলো আশ্রয় নেয়। তো ধীরে ধীরে অভিধা গ্রাম ছাড়িয়ে এগিয়ে চললাম। তো মনে খুব ফুর্তি, কারণ গতকাল যতই বিরুদ্ধ পরিবেশ থাক, নর্মদা মায়ের যে দয়া, রাত্রিবেলা সে প্রসাদ এবং মনের মধ্যে আনন্দ প্রসাদ, এই জিনিসের সেই প্রভাবে আজকে দীর্ঘ পথ চললাম, প্রায় 32 কিলোমিটার রাস্তা। তো আজকে যাত্রাপথ ছিল এইরকম: অভিধা শিব মন্দির, কড়ার, লিম্বদরা, জগদীশমণি, মোটা সাঁঝা, তারপরে উচেড়িয়া, তারপরে গুমানদেব শিব মন্দির, তারপরে গুবালি, মুলগ মাংবা, নবাগ্রাম, সামোর, গড়খোল, তারপরে অঙ্কলেশ্বর। তো অনেকগুলো গ্রাম, অনেকগুলো স্থান পেরিয়ে গেলাম। তবে বলতে কি, এদিন দুপুরে ভোজন প্রসাদই জোটেনি। হ্যাঁ, আর জুটেছিল একটা জায়গায়, একটা বাজার এলাকায় ছিল, সেখানে দোকান থেকে 2টো সিঙ্গাড়া আর 2টো লঙ্কার পকোড়া টাইপের এই খেয়েছিলাম। আর বিকেলের দিকে তো ওতে কি আর হয়,
আর 1-2 প্যাকেট বিস্কুট, ছোট ছোট পার্লেজি। আর বিকালের দিকে একটা দোকানে কলা কিনতে গেছি, সে দোকানি মা আমাকে 3টি কলা দান করলেন। তো এইটুকুই খাওয়া। তো কলা 3টে খাওয়ার পরে আর স্থানীয় কয়েকটা গ্রামের ঘরে জিজ্ঞাসা করেছি যে কোনো গৃহস্থ বাড়ি কেউ আশ্রয় দেয় কিনা, কিন্তু কেউই কিন্তু আশ্রয় দিতে রাজি না। এই গুজরাটের মধ্যে এই জিনিসটা খুব, মধ্যপ্রদেশে এই সমস্যাটা হয়নি। তো গুজরাটের মধ্যে সাধারণত গৃহস্থ মানুষরা কিন্তু খুব একটা পরিক্রমাকারীদের আশ্রয় দিতে চায় না, সব আশ্রমের পথ দেখিয়ে দেয়। তারা এইটা ব্যাপারে তারা একটা তাদের মধ্যে একটা রয়েছে। তো এর হয়তো ব্যতিক্রম খুব কম, খুব বেশি ব্যতিক্রম এর দেখিনি। আরও কতগুলো জিনিস লক্ষ্য করলাম যে এই বিকাল 3টে নাগাদ হলে এদের মধ্যে একটা চা পরিষেবা দেওয়ার একটা প্রতিযোগিতা আসে। তারা 3টে বাজার পর থেকে লক্ষ্য রাখে বাড়ির ভিতর থেকে কখন কোনো পরিক্রমাকারী যাচ্ছে কিনা, ডেকে নিয়ে চা পান করাবে এবং তাতে তাদের পুণ্য হবে। কিন্তু এই পরিক্রমাকারীরা যে মাঝে মধ্যে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে আশ্রম থেকে অনেক দূরে লোকালয় অতিক্রম করে, দুপুরবেলা কিন্তু এই মায়েদের বা এই গ্রামবাসীদের কিন্তু কোনো আহ্বান আসে না তাদের তরফ থেকে যে বাবা আজ দুপুরে এখানে আমার এখানে 2টো মধ্যাহ্ন ভোজন করো। তো যাই হোক, আর চা পরিষেবার কথা একটা উল্লেখ করা উচিত। চা পান বেশিরভাগ মহারাষ্ট্রের বা মধ্যপ্রদেশের মানুষ তারা অত্যন্ত মিষ্টি চা, মানে একদম চিনিতে চুবানো। হ্যাঁ, আর এ তো আমি একদমই খেতে চাই না, চিনি ছাড়াই চা আমার পছন্দ। সেই জন্যে বেশিরভাগ ক্ষেত্রে চা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। তবে কিছু না পাওয়া গেলে ক্ষুধার্ত, ক্লান্তি, হ্যাঁ এসব এই মিষ্টি দেওয়া চা মাঝে মধ্যেই খেতে হতো। তো যাই হোক, ওখান থেকে এগিয়ে চললাম। তো যেখানে যে মাটি কলা দিয়েছিলেন সেই ওইখান থেকেও শেষ পর্যন্ত আরও প্রায় 5-6 কিলোমিটার দূরে রামেশ্বর, রামকুণ্ড তীর্থ, অঙ্কলেশ্বর। তো ততক্ষণে তো হাঁপিয়ে গেছি। 32 কিলোমিটার রাস্তা কিন্তু কম কথা না, বিশেষ করে পাকা রাস্তা। মায়ের তীর হলে অন্য কথা, পাকা সড়কে হাঁটা কিন্তু পায়ের প্রচণ্ড ক্লান্তি আসে। তো এই শেষমেশ যখন অঙ্কলেশ্বরের পথে পা বাড়ালাম তখন একটি ওভারব্রিজে চড়তে হলো। সেই ওভারব্রিজটায় আবার একটা ক্রসিং পড়লো। তো হু হু করে গাড়ি চলছে, আর সেই তার মধ্যে দিয়ে আমাকেও পার হয়ে যেতে হলো সেই ওভারব্রিজের উপর দিয়ে দীর্ঘ পথ। তারপরে অঙ্কলেশ্বরের কাছাকাছি আসলাম, আর ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছি মানে সে ঘন বসতি, মানুষের ঠাসা। কলকাতা এলাকায় যেমন ওভারব্রিজে চললে উপর থেকে প্রচুর গাছপালা দেখা যায়, আর এখানে তা না, খালি বাড়ি আর বাড়ি। তো সেই তো পড়ন্ত বিকেলে সুন্দর লাগছিল। তারপরে সে ওভারব্রিজটা পার করে লোকালয়ে আসলো। এক ট্রাফিক কনস্টেবলকে জিজ্ঞাসা করতে তিনি বললেন যে এই যে শহর এলাকার যে এই এলাকাটা ছাড়িয়ে তারপরে আশ্রমের এলাকা আসবে, তখন বাঁ দিকে ঢুকতে হবে। তো শেষ পর্যন্ত যখন রামকুণ্ড তীর্থ অঙ্কলেশ্বরে পৌঁছলাম তখন কিন্তু রাত হয়ে গেছে। তখন তড়িঘড়ি মনের মধ্যে চিন্তা, কোথায় এসছি সেদিকে অত খেয়াল নেই, নজর নেই। তখন চিন্তা যে কত দ্রুত সুস্থ হব, স্নান করব, পূজা করব, তারপরে আসন প্রস্তুত করব, তারপরে ভোজন প্রসাদী। এবার এর মধ্যে বেশি রাত হয়ে গেলে আবার তারা আশ্রমের সাধুরা তারা ক্ষুব্ধ হয়, হ্যাঁ ডাকা মাত্র আসতে পারে না, দেরি করে আসে, ইত্যাদি সব নানা ব্যাপার। তো যাই হোক, তাদের দোষ দেওয়া যায় না, তারা পরিক্রমাদের চটপট খাইয়ে দিতে পারলে তাদের দায় মুক্ত সে রাত্রের মতো। যাই হোক, আশ্রমে কিন্তু যে ভোজনশালা সেটি ছিল বিশাল আকৃতি, অতি প্রাচীন। তাতে সব খুব সুন্দর সারিবদ্ধভাবে সেখানে কি খেয়েছিলাম সঠিক তো মনে নেই, তবে রুটি তো ছিলই,
ডাল ছিল, সবজি ছিল, আর ছিল ওই টক দই টাইপের, ওকে বলে, যাই হোক, সেটা খুবই সুন্দর, ভরপেট খেলাম। ছাঁচ মনে পড়েছে, এই এলাকায় গরমের সময় ছাঁচ কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখে এবং অনেকটা এনার্জি এবং পুষ্টি দেয়। ছাঁচ খেয়েছিলাম। এইবার ছাঁচ টাছ খেয়ে বেরিয়ে আসতে পেটে যখন বল এলো, তখন আস্তে আস্তে স্মৃতি ফিরে এলো। আরে এ তো সেই রামকুণ্ড তীর্থ, যেখানে শৈলেন্দ্র নারায়ণজি যুক্তেশ্বরী মাতার দর্শন পেয়েছিলেন। তো দৌড়ে গিয়ে সে যেখানে আসন পেতেছিলাম, সে এখানে বই খুলে আমার পুরানো ডায়েরি খুলে বার করলাম, হ্যাঁ তাই তো, এ তো সেই পবিত্র স্থান। সাথে সাথে আবার ফিরে আসলাম সেই রামকুণ্ডর ধারে। রামকুণ্ডটি একটি বেশ চৌকো জায়গা, সুন্দরভাবে ফেন্সিং দিয়ে ঘেরা আছে, লোহার ফেন্সিং, কিন্তু ভিতরে জল মনে হলো খুবই নোংরা এবং ওই খুদে পানাতে ভর্তি। তো এই রামকুণ্ডের কোনো একটা তীরে, মানে আমরা যে তীরটায় ভোজনশালা আছে তার ঠিক উল্টো তীরে, ওইখানে কোনো এক কোণায় ঝুপড়ির মধ্যে থাকতেন যুক্তেশ্বরী মাতা। তা যাই হোক, সে তো অনেক যুগ আগের কথা, 80 বছর আগের কথা। যুক্তেশ্বরী মাতাও নেই, তার ঝুপড়িও নেই, জায়গাটি জঙ্গল, একটা অপরিচ্ছন্ন হয়ে পড়ে আছে। তো এইবার এই আশ্রমের কথায় আসি। আশ্রমে যে জায়গাটা ছিলাম, সেটি একটি এল প্যাটার্নের বড়, বেশ চওড়া এবং লম্বা জায়গা। তো আমাদের সাথে একজোড়া দম্পতিও ছিলেন, তারপরে বেশিরভাগই মহারাষ্ট্রের মানুষ, কিছু সাইকেল পরিক্রমাকারী ছিলেন, তারপরে 2 জন মোটর সাইকেল পরিক্রমাকারী ছিলেন, আর ওখানে কিছু 4-5টা স্থানীয় যুবক জুটেছিল। তারা এসে নানা রকম হাবভাব নিয়ে বলতে থাকলো, এখানে আসুন পাতুন, এখানে এই ব্যাপার, এখানে এই না, ওইখানে ওই মার কাছে ওখানে একটা পাগলি মা থাকে, রাত্রেবেলা ঘুমাতে দেবে না, ঝামেলা করবে, এই পাশে এসে পাতুন ইত্যাদি। সেসব ভালো কথা, কিন্তু এই ছেলেগুলো না সব কটাই কিন্তু গাঁজাখোর। সেই ওখানে বসে বসে একের পর এক ছিলিম ভরছে, গাঁজা টানছে। বুঝলাম যে এই সব কাজকর্ম নেই, কিচ্ছু নেই, সাধুদের এখানে কেউ কিছু বলে না, কেউ নিষেধ করে না, যার ফলে এদের এত বাড়বাড়ান্ত, অনেকটা মাতব্বর টাইপের, মাতব্বরি করছে, মানে আমরা এখানকার ছেলে, আমরা এই সাধুদের এখানে সঙ্গ দিচ্ছি, তাদের বুঝিয়ে দিচ্ছি কোথায় কি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, মনটা একটু বিষিয়েই গেল বলা চলে। আর এখানকার বিভিন্ন আশ্রমে দেখেছি এই গাঁজার চলটা অনেক সময় যারা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, নেশামুক্ত পৃথিবী চায়, তাদের কাছে এটা একটি অড লাগে। সাধু সন্তরা নিষেধ করে না, অনেক সাধু সন্ত তারাও গাঁজার নেশায় হাবভাব দেখায় যেন এটা একটা ধর্মের অঙ্গ, কিন্তু মোটেই এটা ধর্মের অঙ্গ নয়। শিব ঠাকুর কি? শিব ঠাকুর পৃথিবীতে তিনি হচ্ছেন সমস্ত বিষের ধারক। তিনি সমস্ত পৃথিবীকে বিষমুক্ত রাখতে চান। এমনকি সমুদ্র মন্থনকালে যে তীব্র বিষ তিনি পেয়েছিলেন, সংসার সমুদ্র মন্থনের সমস্ত বিষ শিব ঠাকুর বলেছেন যে আমার কাছে ছেড়ে যাও, আমি এগুলোকে সংরক্ষিত রাখবো এবং তোমরা এই বিষ থেকে দূরে থাকবে। তার এরা ভাবে যে শিব ঠাকুরও গাঁজা খেত, আমরাও গাঁজা খাবো, ইত্যাদি। আরে তা গাঁজা খেয়ে তোমরা যদি শিব ঠাকুর হতে পারো, তাই কি পারবে? তোমরা তো অধঃপতনের অতলে তলিয়ে যাবে। যাই হোক, এদের সেন্টিমেন্টে আঘাত দেওয়া, তর্ক করা, অনেক ঘটনা শুনেছি। এই তর্ক অনেক মারাত্মক পরিণতি লাভ করে। এদের বললে অসন্তুষ্ট হয়। তর্ক বেশিরভাগ সময়ই কুতর্কে পরিণত হয়, ঝগড়াঝাঁটি ইত্যাদি, পরিক্রমা খণ্ডিত হতে পারে। আর আমাদের সে অধিকারও নেই। স্থানীয় সাধুরাই কিছু বলে না, তারা এসব ব্যাপারে, তবে এমন সাধুও দেখেছি যে তারা তাদের আশ্রমে এসবের একদম ঢুকতেই দেয় না। যাই হোক,
সব ব্যক্তিগত, আমরা অনেক কিছু হজম করলাম। আসলে এই সব জায়গা থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে, কোনটা ভালো কোনটা মন্দ, এই মন্দের মধ্যে থেকে ভালোটুকু গ্রহণ করা, মন্দটুকু চিনতে শেখা, মন্দটা কেমন করে এড়িয়ে যাওয়া যায়, মনকে এই বিরুদ্ধ পরিবেশের মধ্যে কি করে শান্ত থাকা যায়, মায়ের প্রতি নজর রাখা যায়। এই কাঁটার পথ বেয়ে বেয়েই হচ্ছে ধর্মের পথ। হ্যাঁ, তো চারিদিকে লোভ আছে, প্রলোভন আছে, হ্যাঁ, নেশা আছে, সব কিছু আছে, তার মধ্যে দিয়ে তোমাকে পেরিয়ে যেতে হবে মায়ের দরবার অবধি। তো এই হচ্ছে ঘটনা। তো এইবার এই রামকুণ্ড তীর্থের কথায় আসি। খানিকটা তো বর্ণনা দিলাম। এইবার যে রামকুণ্ড আছে, এই রামকুণ্ডর পাশে বেশ কয়েকটি বড় বড় প্রস্তরখণ্ড আছে খোলা জায়গাতে। এইগুলো কথিত যে স্বয়ং মার্কণ্ডেয় ঋষি এখানেও তিনি এই প্রস্তরখণ্ডগুলি, এই শিবলিঙ্গগুলি প্রতিষ্ঠিত করেছিলেন। তো মানুষজন আসে এখানেও ভক্তিভরে প্রণাম করে। আর বেড়ার ধারে দুটো তিনটে মন্দির আছে। একটিতে তো ভগবান শিব শঙ্করের লিঙ্গ আছে, সেখানেও সন্ধ্যা কেউ কেউ এসে আরতি করছে। তারপরে তার পাশে শক্তি মন্দির আছে। আর একটি বড় চাতাল আছে। এই চাতালটি বুঝলাম উৎসবের সময় বা যখন কোনো বাস পরিক্রমাকারী দল আসে তখন এই সমস্ত চাতাল এলাকা তারা ব্যবহার করে। চাতালের পিছনে বাথরুম, তো বাথরুম প্রচণ্ড নোংরা। হ্যাঁ, ওখানে স্নান করলাম, তারপরে কাপড় কাচলাম রাত্রিবেলাতে করে মেলে দিলাম। তো কয়েকটি মেয়ে দেখলাম ওখানে পুরুষদের বাথরুমের ওখানে বসে আছে। তো সংকোচের মধ্যে গেলাম, কিন্তু দেখলাম যে আস্তে আস্তে তারাও চলে গেল। বুঝলাম এই স্থানীয় জনসাধারণ এই বাথরুম ব্যবহার করে এবং নোংরা করে রাখে, সুতরাং সাধুদের দোষ দেওয়া যায় না। তারা তিতিবিরক্ত হয়েও যা আছে থাক, পরিক্রমাকারীরা তাদের মতো ব্যবহার করে নেবে, এইরকম একটা। প্রত্যেকটা আশ্রমে বেশ কিছু, প্রত্যেকটা বলা চলে না, তো বেশ কিছু আশ্রমে কর্তৃপক্ষ এরকম উদাসীন। হ্যাঁ, তারা এসবগুলো নিয়ে কোনো হেলদোল রাখে না, পরিক্রমাকারী তাদের মতো আছে। আবার অনেক জায়গায় আশ্রমের পরিবেশ এত, মানে যেখানে সেখানকার যে কর্মকর্তা তার মানসিকতার উপরে বিষয়গুলো নির্ভর করে। এইবার মূল মন্দিরের কথায় আসি। মূল মন্দিরের যে মন্দিরটি অতি বৃহৎ, তার ভিতরে সেই শৈলেন্দ্রনারায়ণজির বর্ণিত সেই শিব দর্শন করলাম পরদিন সকালবেলা খুব ভালোভাবে, একদম ঘুরে ঘুরে। মন্দিরটি কিন্তু সদা জাগ্রত। স্থানীয় জনসাধারণ তারা তো এত সিদ্ধ সন্ত, সাধু সন্ত, সাধ্বী, তারা যেখানে আসতেন শাস্ত্র চর্চা করতেন, বা এই গুজরাট যে শাস্ত্রীয় পণ্ডিতদের ব্রাহ্মণদের যে একটা বিরাট একটা কর্মকাণ্ডের স্থান ছিল, এসবগুলো এখন আর অত মানুষের মধ্যে, তারা অত অজ্ঞ, এসব অত খোঁজ রাখে না। তো শিব মন্দিরের পাশে আরও অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, কিন্তু আমি যতক্ষণ ছিলাম ওই শিব মন্দির মূল ওখানেই দর্শন করলাম, প্রণাম করলাম এবং স্মরণ করতে লাগলাম। চোখ খুঁজতে লাগলো সেই আমার বইতে পড়া সেই অংশগুলো, কিন্তু হায় তখন অনেক দেরি হয়ে গেছে। সকালে উঠে তো রওনা হতে হবে আবার সমুদ্রের পথে। সমুদ্র প্রায় কাছে এসে গেছে, অঙ্কলেশ্বর। এরপরে আমার পড়বে ভারুচ অবশ্য উত্তর তীর, তারপরে হাসোট, হ্যাঁ হাসোটের পরে বিমলেশ্বর। তো এই, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এই যে গতকাল মানে চৌঠা ভালত গ্রাম থেকে পেরিয়েছিলাম। এই ভালত গ্রামের ওখানে মা একটা উত্তরমুখী অনেকটা পথ গেছেন, গিয়ে সে বাঁক ঘুরে আবার গেছেন পশ্চিমমুখী হয়ে। তো আমরা কিন্তু এই ভালদের এখান থেকে আর ডান দিকে মায়ের তীর ধরে যাইনি, এখানে এই মায়ের খানিকটা প্যারালাল বজায় রেখে সোজা পশ্চিম দিকে শর্টকাট একটা পাকা রাস্তা গেছে, সেই রাস্তা ধরেই যাচ্ছি। তো অঙ্কলেশ্বর সেই পবিত্র তীর্থ, রামকুণ্ড তীর্থ, তার স্মৃতি নিয়ে তারপরের দিন 6 তারিখ রওনা হচ্ছে। তো এখানেও মনের মধ্যে অনেক আফসোস থেকে গেল যে হায় যুক্তেশ্বরী মাতা, তার সঙ্গে যুক্ত এই স্থানটি, হ্যাঁ
সেই বিদুষী সাধ্বী, হ্যাঁ, সে তপবল সম্পন্ন, হ্যাঁ, তিনি তার কত কীর্তি, তার কত দয়া লাভ করেছিলেন আমাদের শৈলেন্দ্র নারায়ণজি। তো সে স্থানের কথা আসলে দেরিতে আসার ফলে এত কিছু ঘটেছিল। অত দীর্ঘ পথ ওই দিন না চলে যদি রাস্তায় কোথায় থেকে যেতে পারতাম, পরদিন সকালে আসতাম কি দুপুরে আসতাম, পুরো দিনটা ওখানে ব্যতীত করতে পারতাম, আরও সুন্দরভাবে অনুভব করতে পারতাম তার। তা যাই হোক, তার ছবিগুলোও নেই আর তার স্মৃতিটাও এরকমভাবে। তো এই পবিত্র স্থান দর্শন, হ্যাঁ, তার অনুভূতি হলো শেষ মুহূর্তে, তাই বা কম কি। হ্যাঁ, তা আজকে গোটা দিনটা সব কিছু মাঝামাঝি গেল বলা চলে। যতটুকুনি মনে আছে, মনে তো আছে সবটা, হ্যাঁ, মন থেকে হারায়নি সেই মুহূর্তগুলো। আফসোস থেকে গেল, ছবি ভিডিওগুলো নেই। আর এই কয়েকটা যে ছবি ছিল দিলাম আপনাদের সামান্য, তবে এই অঙ্কলেশ্বরের কোনো ছবি খুঁজে পেলাম না। যাই হোক, সকলের মঙ্গল কামনা করি। আগামী কাল বর্ণনা করব 6ই ফেব্রুয়ারির কথা। তো তখন অবধি আপনাদের থেকে বিদায় নিই। নর্মদে হর।